নমস্কার, এনকেটিভি বাংলার আলাপচারিত অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মৌটুসী বিশ্বাস। আজ আমাদের সাথে আছেন যিনি আপনাদের সকলের পরিচিত নাম, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, নানান পরিচয় ওনার। সবার পরিচিত নাম ইন্দ্রনীল দে। ইন্দ্রনীল, নমস্কার এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নাটকটা কবে শুরু, কিভাবে শুরু? নাটক ছোটোবেলা থেকে, ছোটোবেলায় আমি তো পয়লাপুলে বড় হয়েছি, তো ওখানে আমার বাবা একটা দল করেছিলেন। আর নাটকের দল না, মূলত একটা কালচারাল ক্লাবের মতো, সাগ্নিক শিল্পী গোষ্ঠী। তো গানের অনুষ্ঠান হতো, আর সবই হতো, নাচও হতো, নাটক হতো বিশেষ করে আর কি। তো যেহেতু বাবা লিখতেন, তার প্রতিটি নাটকেই হয়তো শিশু চরিত্র জানি না আমাদের জন্যই রাখতেন বা থাকতো আর কি। এবং আমি, আমার বোন, আমরা 7-8 বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করা শুরু করে দিয়েছিলাম আর কি। এবং সেটা খুব একটা ধারাবাহিকভাবে চলতো, এমন নয় যে মানে হঠাৎ করছি বা মাঝে মাঝে করছি। পয়লাপুলে হতো, লক্ষ্মীপুরে, তারপরে শিলচরে ওখানে জেলা গ্রন্থাগারে যখন বিশেষ করে একটা ঈদ সম্মেলনী বলে একটা বাৎসরিক অনুষ্ঠান হতো, মাহবুবুল বাড়ি উনি ছিলেন তখন, তারা করতেন। প্রতি বছর আমরা ওখানে আসতাম, ওখানে ঈদের নাটক হতো, এগুলোতে পার্টিসিপেট করতাম। তখন থেকে শুরু, তারপর তো আর থামেনি। তারপরে কলেজ জীবনেও তো আইপিটি এর সঙ্গে জড়িয়ে পড়লাম। তো সেই থেকে নাটক মানে করা শুরু। হ্যাঁ, লেখা শুরু কবে? আমরা নাট্যকার ইন্দ্রনীল কবে তৈরি হলো? ভেতর থেকে কি আগেই লেখার না, প্রবণতা কখনো ছিল? আসেনি, কখনো। সেই জন্যই আমি মধ্যে মধ্যে মানে আমি ভাবি যে আমি মানে নাট্যকার হিসেবে আমি কি সত্যি নাট্যকার না আমি। কারণ লেখার কোনো তাগিদ, যারা লেখক তারা তো ছোটবেলা থেকেই বা যখন কৈশোর বা যৌবনে পা রাখে তখনই লেখার একটা তাগিদ থাকে। আমার কখনো সেরকম নাটক লেখার কোনো তাগিদ তো আসেনি। না লিখেই আমি নাটক তো করেছি অনেক বছর। কলেজ জীবনে আমি কখনো নাটক লিখিনি বা ভাবিও নি নাটক লিখবো। একটি পথনাটকও আমি লিখিনি। অথচ আমি বলতে গেলে রোজই পথনাটক করছিলাম কোথাও না কোথাও। তো তাই প্রথম কখন মনে হলো নাটক লিখি? সেটাই, যখন এই আইপিটিএ করতে করতে এখান থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমি গৌহাটিতে চলে গেছিলাম মাস্টার্স করার জন্য আর কি। ওখানে একটা পড়ে গেছিলো, মানে একটা কি বলে গ্যাপ হয়ে গেছিলো। তারপরে যখন মাস্টার্স করে আমি ঘুরে এলাম, এসে তারপরে আমার পয়লাপুলের কলেজে আমি জয়েন করলাম। তো তখন এই যে গ্যাপটা হয়ে গেছিলো, তারপরে আমি যখন শুরু করবো আবার ভাবছি, তখন শিলচরের সঙ্গে তো আমার সেরকম যোগাযোগ নেই, কারণ আমি তখন পয়লাপুলেই থাকি। ওখানে যখন শুরু করতে চাইলাম, তখন দেখলাম যে যাদেরকে নিয়ে শুরু করেছিলাম, আমার দলটা, তাদের মধ্যে 1-2 জন এখনো আছে আমার সঙ্গে, 25 বছর ধরে আছে। বাকিরা আচ্ছা আসছে, ইয়ে হচ্ছে। তো তখন কি হলো, তখন দেখলাম যাদের নিয়ে আমি নাটক করার মতো ছেলে মেয়ে আছে, মেয়ে ছিল না, ছেলেই ছিল। তো যাদের নিয়ে করব তারা তো গ্রামের ছেলে, তারা ওরকম বাইরে নাটক করেনি। তো তাদের কিছু অভিনেতা হিসেবে নয়, কিছু সীমাবদ্ধতা আছে আর কি। তো তাদের নিয়ে করতে হলে আমাকে তাদের কথা ভেবে কেউ কেন লিখতে হবে। হ্যাঁ, তো সেই জন্যই আমি মানে অভিনেতা অভিনেত্রীদের সুবিধার্থে লেখা শুরু হয়েছিল। হ্যাঁ। নাট্যকার ইন্দ্রনীল, অভিনেতা ইন্দ্রনীল, নির্দেশক ইন্দ্রনীল, কোন ব্যাপারে নিজেকে মনে হয় যে আমি এই ব্যাপারে সবচেয়ে বেশি কমফোর্টেবল বা আমার ভালো লাগে এই ব্যাপারটা, কোনটা? নাট্যকার কখন তো হয়ে উঠেছি এটা অজান্তে। হ্যাঁ, এটা আমি মধ্যে এখনো আমার সন্দেহ যায়নি যে তোমার কি মনে হয় যে লেখাটা তুমি পৈতৃক সূত্রে বা ওইভাবে পেয়েছো? এটা আমি জানি না, এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা কে কিভাবে পেয়েছে এসব তো অন্য ব্যাপার। হ্যাঁ, তো কোনটা ভালো লাগে এই তিনটের মধ্যে, নাট্যকার, নির্দেশক না অভিনেতা? অভিনেতাও আবার আমাকে বিশেষ করে, মানে এখন তো আর, যখন থেকে নিজের দল খুলেছি তখন থেকে অভিনয়ের ব্যাপারটা আমার ততটা আমার ইয়েতে থাকেনি, মানে আমার ওটা প্রায়োরিটিতে নেই এখন। ওটা কখনো দলের প্রয়োজনে বা কোনো প্রযোজনার দরকারে হয়তো করতে হয়, কিন্তু সেরকম কোনো আমার তাগিদ আর হয়তো নেই এখন যে অভিনয় করার। হ্যাঁ, লেখাটা, হ্যাঁ ওটাই বলছিলাম যে লিখতে লিখতে, যদিও আমি ধারাবাহিকভাবেই নাটক লিখছি, কম লিখছি, সেটারও কারণ আছে, কিন্তু লিখতে লিখতে এখনো আমার সন্দেহ যায়নি যে আমি সত্যিকারের একজন, মানে সৎ অর্থে আমি
লেখক কিনা, হ্যাঁ, বা হয়তো আমি শুধু প্রয়োজনের খাতিরেই লিখে যাচ্ছি। কিন্তু যে জিনিসটা আমি সত্যি করি, আমার কাছে সোজা মনে হয়, কারণ লেখাটা একটা যন্ত্রণার ব্যাপার আমার কাছে, হ্যাঁ, ইটস এ ভেরি পেইনফুল প্রসেস। তো সেই থেকে আমি নির্দেশনাটা বেশি এনজয় করি আর কি। নির্দেশনা আমি মানে এনজয় করি, বাট হ্যাঁ, ওটা চ্যালেঞ্জিং অনেক বেশি, লেখাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং ওটা একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এটা যে কোনো সৃষ্টি আমার ধারণা খুব একটা যন্ত্রণার মধ্যে দিয়ে না গেলে সেটাই নিয়ম, প্রকৃতির নিয়মই এটা। যখন একটা নাটক লেখা হয়, যখন সেটা গল্পটা মাথায় আসে, সেটা কি মানে সেটার প্রসেসটা কি, যদি একটু হালকা করে বলো, মানে কিভাবে হয় সেটা? এইটা তো বলা খুব মুশকিল। খুব মুশকিল। এটা একটা ইটস লাইক এ সর্ট অফ ম্যাজিক। হ্যাঁ, মানে এটা তো কোনো মেকানিক্যাল প্রসেস না। আমার কাছে জিনিসটা অনেকটাই রহস্যজনক। আমি কিভাবে যে লিখে আমি নিজেও জানি না। হ্যাঁ, ভাবি যে একটা গল্প আমি বলতে গেলে হয়তো আমার ভেতরে যা কিছু আছে, একজন যেই লেখে তার তো ওটা, আমি যে বলছিলাম ওটা যন্ত্রণার কথা আর কি। তো ওই যন্ত্রণাটুকুই হয়তো শেয়ার করার জন্য কিছু লিখি, বা লিখতে লিখতে ওই যন্ত্রণাটুকু শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, এ যাবৎকাল অনেক নাটক লিখেছো, হিসেব আছে কত নাটক লিখেছো? এক্স্যাক্টলি বলতে খুব বেশি না, আমার 17-18টা নাটক হবে। আচ্ছা, এই সমস্ত নাটকগুলোর মধ্যে এমন কোনো নাটক আছে যেটা খুব আজকেও মনে হয় যে ওই নাটকটা কি করে এতটা ম্যাজিক তৈরি করতে পারলো, বা হঠাৎ করে তৈরি হলো, এমন কোনো নাটক যেটা একদম মনের খুব কাছের? না, ওইটা ওই যে ম্যাজিক তৈরি করতে পেরেছে আমি একদম মনে করি না। হ্যাঁ, কোনো নাটক যদি দর্শকের ভালো লাগলো, বা না, ওটাও না। হ্যাঁ, দর্শকের ভালো লাগাও ওটাও না। হ্যাঁ, যদি আমার প্রিয় নাটক বলো তাহলে হ্যাঁ, একটা দুটো নাটক হয়তো একটু বেশি প্রিয় মানে কি ভালো লাগা একটু হয়তো, কারণ আমি বেশিরভাগ নাটক নিয়ে, আমার লেখা নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট নই আর কি, খুশিও নই। আমার মনে হয় না আমি খুব একটা মানে কিছু লিখতে পেরেছি। সেই জন্য আমাকে অনেকেই বই টই বের করার কথা বলেন, এবং ধারাবাহিকভাবে বলেন, আমাকে ভালোবেসেই বলেন। হ্যাঁ, বলেন মানে বড়রাও বলেন, গুরুজনেরাও বলেন, আমার থেকে ছোট যারা, সায়ন আমাকে সবসময় বলে। পান্থ সঙ্গীত নাটকটা আমার খুব কাছের নাটক, আমার মনের খুব কাছাকাছি এই নাটকটা। কারণ আমি এই নাটকটা হয়তো, নাটক লিখতে গেলে কি হয়, যেহেতু আমি ওই যে বললাম না, কেউ কেউ আছেন শুধু নাটক লেখেন, দেখেই তার দায় শেষ, ওটা নাট্য সাহিত্য হিসেবে হয়তো তার কাছে হয়ে গেল। তারপর কেউ প্রডিউস করলো, না করলে নাই, সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাও নেই। হ্যাঁ, এরকম নাট্যকারও, বড় বড় নাট্যকারও আছে। হ্যাঁ, যাদের আবার কোনো নাট্যকার আছেন যারা প্রযোজনার জন্য লেখেন, এবং তারাই নিজেরাই নির্দেশক। তো যখনই যিনি নির্দেশক এবং যিনি জানেন এটা একটা প্রযোজনা হবে, সেই জন্য লিখছেন, বা সেই জন্য হয়তো লিখছেন না, কিন্তু লিখছেন, কিন্তু জানেন এটা প্রয়োজনা হবে, এবং তিনি হয়তো নির্দেশনা করবেন বা অন্য কেউ করবে। তো তারা যখন লেখেন, তখন একটা ওই অ্যাজ এ পারফর্মিং আর্ট স্টেজে কীভাবে প্রডিউস হবে সেটা মাথায় রাখতে হয়। শুধু মানে নাট্য সাহিত্য হিসাবে লিখে গেলে হবে না। তো আমি যেহেতু নিজের দল একটা আছে আমার, আমি নিজেই যেহেতু মানে নির্দেশক, তাই আমি কনসাসলি চাই বা না চাই, এই ফ্যাক্টরগুলো নিশ্চয়ই কাজ করে, যে আমি যেটা লিখছি শুধু যা মনে হয় লিখে দিলে হবে না, এটা আমাকে করতে হবে, এরা করবে, আমার অভিনেতারা আছে, এরা দেখবেন, হ্যাঁ, তাদেরও ভালো লাগতে হবে। এইসব ফ্যাক্টর আমি চাই বা না চাই ভেতরে কাজ করে, হয়তো কিছুটা এইগুলো হয়তো প্রতিবন্ধকতাও ক্রিয়েট করে। হ্যাঁ, কিন্তু এই যে পান্থ সঙ্গীত বললাম, এই নাটকটা আমি হয়তো এইসব ভেবে লিখিনি আর কি। এটা কারোর ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমি লিখেছিলাম, সেই জন্যই বোধহয় এই নাটকটা আমার একটু প্রিয় আর কি। ইন্দ্রনীলের লেখা, সায়ন বিশ্বাসের ডিরেকশন একটা ম্যাজিক তৈরি করে সব সময়, এবং বারবারই আমরা নানানভাবে কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নানানভাবে শুনি। এই জুটিটা কি করে তৈরি হলো, এবং এই ম্যাজিকটা কি করে তৈরি হয়? ম্যাজিকের কথা আমি জানি না, হ্যাঁ, তবে হ্যাঁ, এই জুটিটা কি করে তৈরি হলো? কারণ সায়ন, আমি প্রথম ওই সময় সাধারণত যে ধরনের নাটক আমি লিখতাম, এখন হয়তো আমি লিখতে লিখতে আমার লেখার প্রায়োরিটিস এবং অনেক কিছুই বদলে গেছে। তো আমি আর আগে যেরকম যে ধরনের নাটক লিখতাম, এখন হয়তো সেই ধরনের নাটক আমি লিখি না, অন্য ধরনের লিখি। তো তখন যে ধরনের নাটক লিখতাম মূলত একটু মিউজিক্যাল ধরনের নাটক, আমার প্রথম দিকে নাটকগুলো সবগুলোই এরকম। তো এই নাটকগুলো বরাকভেলিতে তখন যেসব দল ছিল সবাই হয়তো মিউজিক্যাল নাটক করতে চায় না বিভিন্ন কারণে, সেটা অন্য ব্যাপার। তো সায়ন যখন নাটক করতে শুরু করলো, হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন ডিলিং উইথ দিস টাইপ অফ থিয়েটার। হ্যাঁ, তো এই জন্যই বোধহয় ওর আমার নাটক স্ক্রিপ্টগুলো ভালো লাগতো, বা ও আমাকে বলেছিল যে স্ক্রিপ্ট দেওয়ার জন্য। তো আমরা যেগুলো করেছি নাটক, সেগুলোই ও প্রথম
করলো আর কি। Repeat করলো। হ্যাঁ, তো এবং ওর মতো করেই করেছে আর কি। And আমি দেখলাম যে আমার সঙ্গে ওর কোথাও এটা মেলে, মানে চিন্তা ভাবনার জায়গাটা মেলে। এজ এ রাইটার আমি একটা কিছু ভেবে তো লিখি যে এটা স্টেজে এরকম হবে। আমি যখন ওটাকে ডিরেক্ট করি আমি ওরকম করার চেষ্টা করি, হয় কিনা জানি না, বাট আই ট্রাই। আমি দেখলাম সায়ন যখন করে, তো ওর যে এফোর্ট আর আমার এফোর্ট, দুটোর যে প্রসেস অফ এফোর্ট যেটা, সেটা অনেকটাই মেলে আর কি। হ্যাঁ, আচ্ছা। মেলে বলেই আমি কমফোর্টেবল ওর সঙ্গে, ওকে স্ক্রিপ্ট দিতে আমি কমফোর্টেবল। কারণ আমার স্ক্রিপ্ট নিয়ে একটু খুঁতখুঁতামি আছে, মানে আমার স্ক্রিপ্টে কোনো রদবদল আমি সাধারণত ইয়ে করি না আর কি। মানে একটা ওয়ার্ড ওই দিক থেকে সেদিক করলে এই কষ্ট কারণ হয়। হ্যাঁ, তো সায়নের সঙ্গে মেলে। হ্যাঁ, এবং সায়নকে মানে আমি ভরসা করি এজ এ ডিরেক্টর। হ্যাঁ, ও খুবই খুবই শক্তিশালী। সায়নের একটাই প্রবলেম, সায়ন জানে না যে ও কতটা শক্তিশালী। হ্যাঁ, সেটাই ওর প্রবলেম। এটা যখন ও জানবে তখন ওর কাজ আরো ভালো হবে। আরো ভালো হবে। ইন্দ্রনীল যে নাট্যকার, সেই ইন্দ্রনীলই যখন নির্দেশক হয়ে ওঠেন, নির্দেশক হিসাবে কি আমি নাটকটার সাথে কম্প্রোমাইজ করি, না আমি সবসময় ওই জায়গাটা ধরে রাখি যে না আমি যেটা ভেবেছি সেটাই হবে? যখনই তুমি কিছুকে, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে যখনই তুমি এটাকে কংক্রিট করছো, ইউ আর কম্প্রোমাইজিং। কম্প্রোমাইজ ছাড়া হবেই না। ওই যে কিডস বলেছেন, আনহার্ড মেলোডিজ আর সুইটার। যে গানটা শোনা হয়নি সেটাই সবচেয়ে মিষ্টি। যখনই শোনা হয়ে গেল, ইউ আর লিমিটিং দ্যাট, ইউ আর সাম সর্ট অফ কম্প্রোমাইজ এসেই যাবে। তো আমি যখন আমার লেখা নাটক, আমার একটা থাকে ভিশন আর একটা থাকে ইমপ্লিমেন্টেশন। ভিশন ইজ অলওয়েজ গ্রেটার। হ্যাঁ, তো কম্প্রোমাইজ তো হবেই। আমি আমারটা দিয়ে করি, কম্প্রোমাইজ তো হবেই, কারণ আই উইল নেভার বি এবল টু অ্যাচিভ দ্যাট। এই জন্যই তো পারফেকশন নেই বলা হয়। হ্যাঁ, ইউ ক্যানট টাচ দ্যাট পারফেকশন। তো পারফেকশন কেন আসে না? কারণ কম্প্রোমাইজ মানে চেয়ে বা না চেয়ে হয়েই যায়। আমাদের এখানের উচ্চারণ নিয়ে আমরা ভীষণভাবে অনেক সময় খুব ভালো ভালো অভিনেতাদের আমরা হয়তো উচ্চারণের ত্রুটি ধরি। সেই ব্যাপারে তোমার কি সে আছে? যদি দুটো লাইন বলো। আমার বিশেষত উচ্চারণ নিয়ে খুব একটা নাকুচু ব্যাপার নেই আমার কাছে। এটা ইটস নট ইন মাই প্রায়োরিটি লিস্ট। হ্যাঁ, এবং আমি মনে করি যে আমাদের এখানে আমরা যখন মান্য বাংলায় কথা বলি, তাতে যদি আমাদের আঞ্চলিক টান আসে, এটাতে আবার বলছি এটা আমার ব্যক্তিগত মত। আই ডোন্ট এক্সপেক্ট অলসো কি সবাই এটা, আমি এটা আশাও করি না বা চাইও না যে সবাই আমার এই কথাটার সঙ্গে সবার মতের মিলবে। আমি জানি মিলবে না, হ্যাঁ, দ্যাটস ওকে, বাট আই হ্যাভ এ অপিনিয়ন অ্যাবাউট দ্যাট। এবং আমার মতে যে আমরা যখন মান্য বাংলায় কথা বলি, এটার মধ্যে যদি আঞ্চলিক টান আসে, এটাতে সংকোচের কিছু নেই। হ্যাঁ, এটাতে লজ্জারও কিছু নেই। এটা একটা বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যটাকে উই শুড সেলিব্রেট দ্যাট রাদার দ্যান বিং যেন এটাকে নিয়ে কোনো একটা হীনমন্যতায় ভোগা, আমার মনে হয় খুব একটা কাজের না। হ্যাঁ, কারণ উচ্চারণে একটা মানুষের তার ভৌগোলিক, সে কোথায় থাকে, তার মাতৃভাষা কি, এবং অথবা সমমাতৃভাষার হলেও সে কোন ডায়ালেক্ট, হ্যাঁ, সেগুলোর প্রভাব আসবে। তো এটা তো ধরো হিন্দি সিনেমায় অনেক বড় বড় অভিনেতা আছেন যারা হিন্দি সিনেমায় অভিনয় করেন, যাদের মাতৃভাষা হিন্দি নয়, তারা যখন হিন্দি বলেন, তাদের হিন্দি ভাষা তাদের মাতৃভাষা বা তাদের ডায়ালেক্টের টানটা এসে যায়। আমরা তো সেটা বাধা হয়ে দাঁড়ায় না তাদের অভিনয়কে অ্যাপ্রিসিয়েট করতে, আমরা করি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও তারা যখন মান্য বাংলায় কথা বলেন, তাদের একটা আঞ্চলিক টান, সেটা নিয়ে তারা লজ্জিত নন, সেটাকে তারা সেলিব্রেট করেন। এটাই আমরা এরকমই বলি, আমাদের এখানে আমরা এভাবেই পেয়েছি। হ্যাঁ, তো আমার কথা হলো, আমরা বরাক উপত্যকার বাঙালিরা যখন শুদ্ধ বাংলায় কথা বলি, যারাই একটু কষ্ট করে পারেন আর কি, যারা বলতে, তারা দেখছি যারা পারেন না তাদের নিয়ে হাসাহাসি করেন। হ্যাঁ, বা ঠিক আছে, আমার মনে হয় এখানে কিছু না। এবং নাটকেও হ্যাঁ, চরিত্রটি, আমি তো ওখানে আবৃত্তি শুনছি না, আমি উচ্চারণ শুনতে যাইনি। আমি অনেক কিছু মেনে নিয়েই আমি অভিনয় দেখতে গেছি। এবং যদি ভালো অভিনয় হয়, হ্যাঁ, তাহলে দর্শক, যে অভিনেতা যে চরিত্রে অভিনয় করছেন, সে যদি দর্শকের সঙ্গে ওই ব্রিজটা, ইফ ইউ ক্যান মেক দ্যাট ব্রিজ, তাহলে ওখানে ভাষা, ডায়ালেক্ট কতটা শুদ্ধ হলো না হলো, সেটা খুব একটা বড় ব্যাপার না আমার কাছে। বিদেশের ছবিতেও তুমি দেখবে, বিদেশের ইংরেজি ছবিতেও দেখবে, ইংরেজি ডায়ালেক্ট জায়গায় জায়গায় চেঞ্জ হয়, ওদের কিন্তু এটা নিয়ে কোনো প্রবলেম না। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা ধরেই নিয়েছি যে এটা, এই যেহেতু ওরা
কেন্দ্রে আছে কলকাতার ভাষাটা, মান্য বাংলা যেটাকে বলে। মান্য মানে সবাই মানে বলেই তো মান্য। মান্য। হ্যাঁ, আমি আমারটাকেও মানি, আমারটা আমার কাছে মান্য। হ্যাঁ, আমারটাকে আমি কেন মানবো না? মানবো না। হ্যাঁ, যদি আমি সেরকমভাবে চূড়ান্তভাবে ভুল কিছু না বলি, তাহলে শুধু আমার উচ্চারণে কোনো টান এসে যাচ্ছে, এটা কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, যারা হলিউডের ছবিতে যারা কৃষ্ণকায় যারা অভিনেতা, যারা আফ্রিকান অরিজিন, তারা যখন ইংরেজি বলেন, হ্যাঁ, তাদের ইংরেজিটা অন্যরকম। তাদের ইংরেজি কিন্তু শ্বেতাঙ্গদের মতো নয়। হ্যাঁ, তাদের ডায়ালেক্টের মধ্যেই আফ্রিকান টানটা আসে। তারা কিন্তু কোনো এপিং করার বা কোনো ওদের মতো নকল করে ওই শ্বেতাঙ্গদের মতো ইংরেজি বলার চেষ্টা করেন না। তাদের কাছে ওটা আশাও করা হয় না। তারা তাদের মতোই বলেন। হিন্দি ছবিতেও যারা অভিনয় করেন, নানা পাটেকর যখন হিন্দি বলে, পুরো মারাঠি টান আসে। হ্যাঁ, ওটাকে কেউ বলে না যে এই লোকটা হিন্দি ভালো করে বলতে পারছে না, ওর অভিনয় হচ্ছে না, বা ওই ছবিটা কেন দেখবো। তার মানে বুঝেছি, তার মানে সেখানে অভিনয়ের লেভেলটা সেখানে থাকতে হবে। নানা পাটেকরকে বলে না, কারণ নানা পাটেকরের লেভেলটা ওই লেভেল যেখানে আর ভাষা কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, সব মিলিয়ে, শুধু অভিনয় না। কারণ আমি তো দর্শক হিসেবে আমি ওটা মেনেই নিচ্ছি যে ওটা একটা মেক বিলিভ জায়গা। হ্যাঁ, আমি জেনে শুনে ওটা বিশ্বাস করার জন্যই আছি। ওখানে শুধু উচ্চারণ অন্তরা হয়ে দাঁড়াবে না যদি বাকি সবকিছু ঠিকঠাক হয়। হ্যাঁ, মঞ্চে যখন একজন বাকি সবকিছু ঠিকঠাক থাকলে উচ্চারণটাকে আমরা ইগনোর করতে পারি। মঞ্চে যখন একজন অভিনয় করছে, তখন তার আলো, তার মেকআপ, তার অভিনয়, তার সংলাপ, তার সেটিং সবকিছু মিলিয়ে সে একটা ঘটনা বা সে একটা চরিত্রকে তুলে ধরছে। আমি জানি যে এটা সত্যি নয়, কিন্তু তবুও তো আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, যেটাকে কোলরিজ বলেছেন যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। মানে জেনে শুনে আমরা তখন, হ্যাঁ, এবং তার ফলে কি হচ্ছে, আমি জানি যে স্টেজে যদি ধরো কেউ কাউকে মারছে, চাকু দিয়ে মারছে, হ্যাঁ, বা মারছে, তো আমরা তো জানি ওকে সত্যি সত্যি মারা হচ্ছে না, আমরা তো ওকে বাঁচাতে যাই না। কিন্তু সেই সঙ্গে ওকে মারছে বলে আমার দুঃখ তো হয়। ওই চরিত্রটা যদি একটা সৎ চরিত্র হয়, ওকে যদি একটা অসৎ লোক থাপ্পড় মারে, আমি জানি থাপ্পড়টা কৃত্রিম, সত্যি থাপ্পড় মারছে না, সত্যি হলে তো আমি গিয়ে আটকাবো। আমি একই সঙ্গে আমি জানি ওটা কৃত্রিম, সেই জন্য আমি আটকাই না। আবার সেই সঙ্গে কৃত্রিম চরটি কেন মারলো সেই জন্য আমি দুঃখিত হই। আরে ওই ছেলেটা এত নাটকে তো ভালো চরিত্র, ওকে খারাপ লোকটা কেন মারছে? তো আমি উইলিংলি আই এম সাসপেন্ডিং মাই ডিসবিলিভ এন্ড আই এম উইলিং টু বিলিভ অল দিস। হ্যাঁ, তো এই উইলিংনেসটা যখন সবকিছু মিলে ক্রিয়েট হয়ে যায়, সেখানে শুধু একজনের উচ্চারণ ওই কলকাতার বাংলার মতো হচ্ছে না বলে আমি মনে করি না এখানে কোনো বিশেষ মানে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আর কি। ভালো উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ সবসময় করা উচিত, কিন্তু নট এট দ্য এক্সপেন্স অফ কি না ও উচ্চারণ হচ্ছে না বলে ওকে রিজেক্ট করে দাও। হ্যাঁ, আমরা এই কথাটার সাথে অনেকেই আমরা সহমত হব, অনেকে হব না, সেটা ইন্দ্রনীলের ব্যক্তিগত অভিমত। খুব সামনেই রূপম কম্পিটিশন আছে, যেখানে আমরা অনেক জায়গার নাটক একসাথে দেখতে পাই, যেখানে তোমার নাটকও আসছে। দুটো কথা রূপমের এই কম্পিটিশন নিয়ে দর্শকদের যদি বলো। দুটো কথা কি, আমরা সবাই তো অ্যাকচুয়ালি আমরা রূপমের নাটক দেখতে দেখতেই বড় হয়েছি, রূপমের নাটক করতে করতেই বুড়ো হয়ে যাচ্ছি। তো একদম, হ্যাঁ, তো এটা আমাদের কাছে এটা শুধু কম্পিটিশন না, এটা একটা কালচারাল মুভমেন্টের মতো। হ্যাঁ, এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, এটা আমাদের একটা গর্বের জায়গা। তবে সেই সঙ্গে এটা যেন শুধু রূপম কেন্দ্রিক হয়ে গেলেও মুশকিল, কারণ এটা তো হাজারো একটা ছোট নাটকের একটা কম্পিটিশনে অনেক ধরনের লিমিটেশনসের মধ্যে কাজ করতে হয়। হ্যাঁ, একটা তুমি নাটকের আগে 15 মিনিটের ভেতরে তুমি আলো টালো সাজিয়ে সেট ফেট লাগিয়ে তুমি এই সীমিত সংখ্যক অভিনেতা নিয়ে সীমিত সংখ্যক সময়ের ভেতরে এই নাটকটা করে ফেল। আমি বলছি না ছোট নাটক মানেই এটা নাটক হয়নি বা এই ধারণার সঙ্গে আমি একমত নই যে পূর্ণাঙ্গ নাটকই হচ্ছে সত্যি অর্থে নাটক আর ছোট নাটকগুলো জাস্ট একটা কিছু, এরকম কিছু ওসব মানধাতা আমলের ধারণা এখন আর নেই। পৃথিবীর অনেক বিশ্ববিখ্যাত ক্লাসিক নাটক সাইজে ছোট, হ্যাঁ, বড় হলেই যে ভালো এমন কিছু নেই। তবে হ্যাঁ, অনেক রকম, শুধু সময়ের না, অভিনেতার সংখ্যা, আলো, তার মঞ্চসজ্জা সবকিছু মিলিয়ে একটা খুব লিমিটেড ফ্রেমওয়ার্ক। এটা একদিকে যেরকম চ্যালেঞ্জিং, এটা কাজ করতে মজাও আছে, হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে শুধু এটা না হয়ে স্বতন্ত্র প্রযোজনা যেগুলো হয় সেগুলো আরো বেশি করে হোক, এটাও চাই। বাট রূপম তো ইটস ওয়ান অফ দ্য প্রায়োরিটিস। একদম, অনেকেই বলে থাকেন যে লিটারেচার নিয়ে, বাংলা বা ইংলিশ লিটারেচার সাহিত্য নিয়ে পড়লে
সুবিধা হয়, সেটা কি ঠিক? না, আমার এরকম কোনো ধারণা নেই। এরকম কিছু মনে হয় না? অনেকেই বলেন যে যদি সাহিত্য নিয়ে পড়তে তাহলে লেখালেখিটা একটু ভালো হতো, এটা কি সত্যি? তাহলে তো যারাই সাহিত্য নিয়ে পড়েছে তারাই সবাই ভালো মানে লেখক হতো আর কি, এরকম তো হয় না, না, তাই না? হুম। পড়াশোনা এক জিনিস, একাডেমিক পড়াশোনা এক জিনিস, হ্যাঁ, আর ক্রিয়েটিভিটি আরেক জিনিস, দুটার মধ্যে খুব একটা সম্পর্কই নেই। হ্যাঁ, তুমি যদি লিটারেচার নিয়ে পড়াশোনা করো, মানে ফর্মাল এডুকেশন হয়, তাহলে তুমি একটু বেশি হয়তো ধরে নেওয়া হয় যে ও তো পড়বেই আর কি, অনেক কিছু পড়েছে। তো ওটা না করেও তো অনেক কিছু পড়া যায়, পড়তে তো কেউ মাথার দিব্যি দিয়ে আটকায়নি তোমাকে। না, যেহেতু তুমি না, ইংরেজি সাহিত্য নিয়ে পড়োনি, তাহলে তোমাকে 10টার বেশি বই পড়ার তোমাকে পারমিশন দেওয়া হবে না, এরকম কিছু তো নয়। না, হ্যাঁ, তুমি আলাদা করে পড়তে পারো, আলাদা করেই পড়তে পারো। পড়তে পারো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি, এটা নিয়ে বেশ কথা হয়েছে যে আমরা না বিদেশি নাটকের অনুবাদ, বিদেশি নাটক অনুকরণে এই ব্যাপারগুলো বেশি এসে যাচ্ছে, বা এই নাটকগুলি করার ক্ষেত্রে মানে এই ব্যাপারে তোমার অভিমতটা কি? না, এরকম কোনো তো বাধ্যবাধকতা নেই যে তুমি এগুলা উঠতেই হবে বা এটা কেনই বা করছো। এটাও হোক, মৌলিক নাটকও হোক, হ্যাঁ, সব কি পাশাপাশি চলতে সেই পারে। ক্ষেত্রে তো মৌলিক নাটকটা লেখা কম হচ্ছে নয় কি? না, মনে হয় না? নট নেসেসারিলি, কারণ দেখো লিখতে তো কেউ আটকায়নি। না, একজন অ্যাডাপ্ট করবে কিনা বা কোনটাকে প্রডিউস করা হবে সেটা তো লেখকের প্রায়োরিটিস না, সেটা তো যে দল আছে যারা প্রযোজনা করেন তারা ঠিক করবেন। হুম, হ্যাঁ, হুম, তারা একটা অ্যাডাপ্টেশনকে মঞ্চে নিয়ে আসবেন না আমার লেখা একটা অরিজিনাল নাটককে নিয়ে আসবেন, সেটা তো তারা ডিসাইড করছেন। হুম, লেখকের লেখার জায়গাটা তো আলাদা, হুম, ঠিক আছে, লেখক তো লিখতেই পারেন। হুম, লেখার পরে যারা প্রযোজনা করছেন তারা যদি ভাবেন যে না, আমি এই ইন্দ্রনীলের লেখা নাটকটা মান ততটা ভালো না, আমি বরং এক কাজ করি, আমি শেক্সপিয়ারের নাটকের একটা অ্যাডাপ্টেশন করে ফেলি, হ্যাঁ, ঠিক আছে, ওটা হয়তো ওটার জন্য এতটা বেশি মানে ক্রিয়েটিভ না হলেও এটা ধারণা, হ্যাঁ, যে ওটা আমরা অ্যাডপ্ট করাটা অনেক সোজা হবে, ঠিক আছে, মৌলিক নাটক থেকে, যেহেতু আমি ওই মানের মৌলিক নাটক পাচ্ছি না, এটা ওরা ভাবতেই পারেন, ওরা করতেই পারেন। হ্যাঁ, আর বাংলা নাটকের অ্যাডাপ্টেশনের চলটা মানে ইন কম্পারিজন উইথ আদার থিয়েটার একটু বেশি, তার কিছু হিস্টোরিক্যাল কারণও আছে। একটু যদি বলো। হিস্টোরিক্যাল কারণ কি, যখন ধরো থিয়েটার তো এটা আমাদের যে মডার্ন ইন্ডিয়ান থিয়েটার, হ্যাঁ, আমি ভারতীয় ক্লাসিক্যাল নাটকের কথা বা ওগুলো বলছি না, ফক থিয়েটারের কথা বলছি না, যেগুলো প্রসেনিয়াম নাটক, সেটা একটা আমাদের কলোনিয়াল লেগাসি, হ্যাঁ, এটা কলোনিয়াল পিরিয়ড আমরা ব্রিটিশের কাছ থেকে নিয়ে আমাদের মতো করে ওটাকে অ্যাডাপ্ট করেছি। তো যখন ওরা গেলেন, তারপরে রিভাইভ করার চেষ্টা হলো, আমাদের ফোক থিয়েটারকে যখন রিভাইভ করা হচ্ছিল 50s বা 60s, তখন বিশেষ করে বেঙ্গলে তখন থেকে 60s 70s সময়টা থেকে শুরু করে, এবং তারও আগে হয়তো গণনাট্য আন্দোলন তার আগে থেকেই চলছে। হ্যাঁ, তো যেহেতু বামপন্থী রাজনীতি এবং বামপন্থী সংস্কৃতি চর্চার একটা ধারা পশ্চিমবঙ্গে, বাংলায় তো বিশেষ করে তখন খুব শক্তিশালী ছিল, হ্যাঁ, এবং সেই ভাবধারার নাটক করতে গিয়ে, হ্যাঁ, বিশেষ করে ব্র্যাকটিয়ান থিয়েটার এগুলো, হ্যাঁ, আমাদের বাংলা নাটকে যেভাবে এসছে অন্য ভাষায় কম এসছে, কারণ অন্য ভাষায় তখন ফক থিয়েটারকে রিভাইভালের যে ইয়েটা চলছিল, আমাদের কাছে কিন্তু তখন রাজনৈতিক নাটক, মানে সব নাটকই রাজনীতিক, তবুও মানে প্রত্যক্ষভাবে যে নাটকগুলি রাজনীতির কথা বলছে সেই ধরনের নাটক বেঙ্গলে বেশি হচ্ছিল তখন, এবং সেই ধারাবাহিকতা থেকেই, হ্যাঁ, এই অ্যাডপ্টেশন এবং বিদেশি নাটক, পাশ্চাত্য নাটকের অনুবাদ, হ্যাঁ, অ্যাডপ্টেশন, এগুলো একটা চল তখন থেকে বাংলা নাটক কম্পারেটিভলি অন্য নাটক থেকে বেশি হয়েছে বলে আমার ধারণা। একটা প্রশ্ন আমার নিজের ব্যক্তিগতভাবে আছে, দর্শকরা হয়তো ভাবছেন, এমন কিছু কি মনে আছে যেটা এখনো লেখা হয়নি, বা যেটা চলছে ভেতরে, যে আমার এমন কোনো প্রজেক্ট যেটা আমি লিখতে চাই কিন্তু এখনো হয়ে ওঠেনি, বা করতে চাই, বা নির্দেশনা করতে চাই, বা এরকম কোনো নাটক যেটা আমার মনে হচ্ছে আমি যদি ডিরেক্ট করতাম তাহলে ভালো ছিল, করবো একদিন, এরকম কিছু ভবিষ্যৎ প্রকল্পে আছে? এখন পাকে চক্রে হোক বা যেভাবেই হোক, আমি তো আমার নিজের লেখা নাটক ছাড়া কোনো নাটকে আমি আই নেভার ডিরেক্টেড এনিথিং লাইক দ্যাট, আমার যতদূর মনে পড়ছে আর কি। তো স্বাভাবিকভাবেই আমি এরকম যে আমি নির্দেশক, ওটা আই লাইক টু ডিরেক্ট দিস ওয়ান আর দ্যাট ওয়ান, এরকম কোনো কিছু কাজ করে না, কারণ আমি যা ডিরেক্ট করি সব আমার নিজের। মানে তোমার কি কখনো মনে হয় না যে আমি অন্য কোনো নাটক ডিরেক্ট করি? এটা কি মানে ভেবেচিন্তে নেওয়া ডিসিশন যে আমি নিজের নাটক ছাড়া ডিরেকশন করবো না, না হয়ে ওঠেনি?
না, এরকম কোনো ভেবে চিন্তে কিছু হয়ে ওঠেনি। এখন পর্যন্ত তো সেরকম কিছু হয়ে হয়ে ওঠেনি। ওঠেনি আর কি। মানে কাজেই সেরকম কোনো মাথায় কিছু নেই যে আমি অন্য কোনো কারোর লেখা নাটক ডিরেক্ট করব, না, করতেও পারি ভবিষ্যতে, পারি করবো না এরকম কোনো মানে মানে পণ কোনো নেই আর কি। ভাবনা, মানে সেটা নিয়ে কোনো আলাদা করে কোনো ভাবনার ব্যাপার নেই। আমার মুশকিল হলো, আমাকে যারা চেনে বা আমার, তারা সবাই জানে যে আহ, আমাকে দিয়ে না, আমি নাটক, আমাকে দিয়ে অনেক কষ্ট করে নাটকগুলো লেখানো হয়। আমি ঝরঝর করে অনেকগুলো নাটক লিখতে পারি না। হ্যাঁ, আমার কাছে খুব এটা কষ্টকর একটা প্রসেস। তাই 2 বছরে হয়তো একটা নাটক, 1.5 বছরে একটা নাটক লেখা হয়, বা এর বেশি লিখতেও পারি না। তাই মনে হয় যে, আর যখন লিখি সেটাও আমার কাছে খুব পেইনফুল একটা প্রসেস। হ্যাঁ, তো সেই জন্য মনে হয় যে এত যন্ত্রণা যখন আমাকে সইতেই হবে যে নিজেরটাই। তখন, কারণ আমি দেখেছি, আমি অ্যাডাপ্ট করতে গিয়েও একবার দেখেছি, আমি একবার একটা যেমন ওই রোমিও জুলিয়েট আমি অ্যাডাপ্ট করতে চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম সেটা আর রোমিও জুলিয়েট থাকেনি, ওটা খারাপ হোক ভালো হোক, এটা আমারই একটা নাটক হয়ে গেছে, হ্যাঁ মৌলিক হয়ে গেছে। মৌলিক হয়ে গেছে। দেখলাম এত যন্ত্রণা, সেই যখন আমাকে যন্ত্রণা সহ্যই করতে হবে, তাহলে নিজেরটাই করি। তখন আমরাও চাইবো, দর্শকরা চাইবেন ইন্দ্রনীল তার মৌলিক নাটক এভাবেই লিখে যাক, আমরা ভালো ভালো নাটক দেখি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, দর্শকরাও ভালো থাকবেন। নমস্কার।